শোভা যদি তোমাদের দুয়ারে যায়, ওরে জব্দ করে বলবা স্বামীর সংসার করতে। আমিও দাদিভাইকে শিখিয়ে যাব। দেখি একটা মাস ওদের একসাথে, তারপর না হয় নতুন কিছু ভাবা যাবে। কিন্তু যে সম্পর্ক রয়েছে এটা নষ্ট করে দেওয়া বোকামি হবে। জন্ম, বিয়ে, মৃত্যু এগুলো আমরা বললেই হয় না, এগুলো সৃষ্টিকর্তার চাওয়া পাওয়ার মধ্যে হয়। না হলে যে ছেলে বিয়ে করবে না বলে মন স্থির রাখে, তার হুট করে বিয়ে হবে কেন? মিতু একটু ভেবে বলে, কথা আপনি ভুল বলেননি, কিন্তু অতিরিক্ত জোর করে কি ঠিক হবে? আমরা তো ওদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি না। দুজনে একসাথে সংসার করুক, দুজনের মতামত না হয় মাস কয়েক পর দেখা যাবে, কিন্তু এখন একটু কঠোর হতে হবে। শামীম ও মিতু রাজি হলো। ওরা দুজনেই বিদায় নিল দাদাজানের সাথে আলাপ করে। রিস্কায় উঠে মিতু বলে, একটা মোবাইল কিনবে সবার জন্য। ওর কাছে এখন আমার মোবাইল আছে। এতদিন ও আমার মোবাইল নিয়ে চলেছে, কিন্তু ও চলে গেলে তো আমারও মোবাইল লাগবে। তুমি ওকে একটা নতুন মোবাইল কিনে দিও। শামীম ভাবান্তর হয়ে বলে, ওর শ্বশুর বাড়ির থেকে কি মেনে নেবে? কেন নেবে না মেনে? ননদ কি ফেলনা নাকি? ওর সুখ দুঃখের কথা আমি জানবো কিভাবে? কেউ কারো দুঃখের কথা জানায় না, বরং উপরের সুখটাই দেখাবে। দুঃখ দেখতে হলে দুঃখীর সাথে যোগাযোগ রাখতে হয়। রিস্কা চালক রিস্কা চালাতে চালাতে জানান, মিতু মুখ টিপে হেসে বলে, আমারে সবাই বুঝলো চাচা, শুধু স্বামীটাই বুঝলো না। শামীম মুখ ফুলিয়ে বলে, এ চাচা, চুপচাপ রিক্সা চালাও। আমার বউয়ের সাথে তোমার এত কিসের কথা? মিটমিট করে হাসি মিতু। শামীম হিসেবই করছে। মিতু মাঝে মাঝেই তার রসকসীন স্বামীকে রাগিয়ে দেয়। এতে রাগের মধ্যে লুকিয়ে থাকা স্বামীর ভালোবাসা দেখতে পায় সে। ঘুম থেকে উঠে গোসল করে নেয়। এখন গামছা দিয়ে চুলগুলো মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ায় দর্শন। গামছাটা ব্যালকনির দড়িতে মেলে দিয়ে ভেতরে আসে। দর্শন সাঁতরের হাতা গোটাতেই শোভার পদধ্বনি শোনা গেল। শোভা বড় সুতি কাপড়ের হিজাব পরে আছে। ভেতরে এসে কোনো দিকে না তাকিয়ে দিজার জামা নিয়ে গোসলখানায় ঢুকলো। ঢুকেই অবাক হলো, দর্শনের শার্ট প্যান্ট কিছুই নেই। দর্শন আয়নায় নিজেকে দেখে নিচে নামলো। ঘরে যে যার বউ আছে, এতে তার কোনো হদিশ নেই। দর্শন যেতেই দিজা এসে শোভাকে আলতো ধাক্কা দিয়ে বলে, কি হয়েছে? তোমার ভাই গোসল করলো, জামা কাপড় কই? ভাইয়া তো নিজের জামা কাপড় নিজে ধোয়, ওই যে ব্যালকনিতে, না হলে ছাদে আছে কাপড়। কেন? না, এমনিতেই। ভাবছিলে ভালোবাসা পেতে হলে একটু সেবা যত্ন করবে, তাই তো? শোভা মৃদু হাসলো। দিজা জানায়, তোমার স্বামী আর 4-5টা অলস স্বামীদের মতো না। এনার নিজের কাজ নিজেই করে, কাউকে করতে হয় না। বরং আমরা পোশাক ধুয়ে দিলে বলবে ভালোভাবে ধুতে শিখিনি। সুচিপাই আছে কিন্তু, পড়ার টেবিল তাই 1 ঘন্টায় 4-5 বার পরিষ্কার করে। কি বলো এতবার? তুমি এক কাজ করবে, যেটা দেখবে ভাইয়া করেনি বা করতে দেরি হবে, ওইটাই ঝটফট করে নিবে। তাহলে একটু একটু করে এগোতে পারবে। ওনার মন জয় হবে তো? দিজা মুখটা শুকনো করে বলে, যদি শাহরুখ খানের কথা বলা হয়, উনি স্বামী হিসেবে কেমন? বেটা ইন্ডিয়ান হলেও আমি বলতে পারি রোমান্টিক কেয়ারিং স্বামী। কিন্তু আমার ভাইয়ের কথা বলতে পারি না, কারণ আমি তাকে রাগ ছাড়া অন্য কোনো ভাব প্রকাশ করতে দেখিনি। দাদাজান আসলেন হাসপাতাল থেকে। নিজের কক্ষের বিছানায় আছেন হেলান দিয়ে। দর্শন ও দিদার আছে এখন, বাকিরা চলে গেছে। দর্শন একটু দিদারকে দেখে নিয়ে বলে, তুই এই ঘর থেকে যা, আমি দাদাজানের সাথে কথা বলতে চাই। দিদার ভয়ে ভয়ে উঠতে নিলে দাদাজান বলেন, ও থাকবে, তুমি যেটা বলার বলো। দাদাজান, বড়দের কথার মাঝে ছোটরা কেন থাকবে? আহামরি ছোটও না, যথেষ্ট বড় এবং বিয়ের উপযোগী। আমার বাবা তো ওর থেকেও অল্প বয়সে বিয়ে করেছিল। এসব কথা উঠছে কেন? উদাহরণ হিসেবে উঠিতেই পারে। তুমি আসল কথাতে আসো। তোমার সুস্থতার জন্য আমি ওই মেয়েটাকে বাড়িতে এনেছি। কোন মেয়েকে? ওই যে শোভা। বউ বলে ডাকো।
বিষম খেলো দিদার। খুক খুক করে কাশতে শুরু করে দর্শন দাদাজানের দিকে আশ্চর্য চাউরি দেয়। দাদাজান আবারও বলেন, বউ হলো স্বামীর কাছে সর্বোচ্চ সম্মান প্রাপ্তির স্থান। স্বামীর দায়িত্ব বউকে মাথায় রেখে রাখা, বউয়ের মর্যাদা ধীরে ধীরে নিজের মধ্যে ধরে রাখা। এসব কথা বলে এই ছেলেটাকে উস্কে দিচ্ছ দাদাজান? এমনিতেই এই ছেলেটা বিগড়ে গেছে। তুমি কেন নিজের ব্যাপারটা বুঝছো না? আমি নিজের ব্যাপারে বুঝি, তাই বলছি মেয়েটাকে আমার জন্য সাফার করতে হচ্ছে, যেটা আমার মানবিকতায় লাগছে। আমি চাই না আমার রাগী স্বভাবের কাছে মেয়েটা নিজেকে নত করে রাখুক। কাল সারা রাত ব্যালকনিতে ছিল, আজ কোথায়? বাকিটা বলার আগে দাদাজান অবাকের সাথে বলে, ব্যালকনিতে ছিল মানে? তোমার ঘরে কি জায়গা নেই? ভিটে বাড়ি করার সময় তো আমি কুঞ্জুলি করিনি, বরং বড় বড় ঘর ফার্নিচার সব করে রেখেছি। ওখানে কি তোমার বউকে জায়গা দিতে খুব সমস্যা? তাহলে বলো, আরো বড় একটা ঘর সাথে খাট বানিয়ে দেই তোমাদের। দিদার মিটিমিটি করে হাসে। দর্শন ধমক দিয়ে বলে, কানের গোড়ায় এমন জড়ি দিব যে বড়দের মাঝে হাসাহাসি বন্ধ হয়ে যাবে চিরতরে। দাদাজান তেরে আসতে নিয়ে ব্যর্থ হয়ে হেলান দেওয়া অবস্থায় বলেন, খবরদার হুমকি দেবে না। ওকে শাসন করার আগে আমাকে সংসার করে দেখাও, ওকে নিয়ে আমি আসি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কেমন উচ্ছন্নে নিয়ে গেছো ওকে। সময় থাকলে একটা বিয়ে করে সংসার করুক। তোমার মতো মস্তিষ্ক ওর নেই, এই একটা দিক থেকে আমি বেঁচেছি। বাকিটা প্রশিক্ষণ দিয়ে দিব। কিসের প্রশিক্ষণ? সংসারের। আমি দাদা, যদি না বুঝিয়ে দেই কিভাবে সংসার সামলাবে, তাহলে বউ ধরে রাখবে কিভাবে? আজকাল বউ তো স্লিম কেটেই চলে যায়। দাদাজান সহজ সরল মনে বললেন কথাটা, কিন্তু দর্শনের মাথা ঘুরছে। আগের কথা মনে পড়ে, মায়ের চলে যাওয়া বাবাকে অবজ্ঞা করা, তার কান্নাকে গ্রাহ্য না করা, সব কিছু মস্তিষ্কে ঘুরপাক দিচ্ছে। আপন মনে পুরনো স্মৃতি স্মরণ করে বেখেয়ালে হাঁটছে। দাদাজানের কথাটাও ভাবছে সেই সাথে। তখনই নিচের দিকে তাকিয়ে হেঁটে দাদাজানের কাছে আসতে নেয় শোভা। আচমকা দর্শনের বুকে সে বাড়ি খায় তার মাথা। দর্শনের মস্তিষ্কে তখন হঠাৎ 4 বছর আগের কথা ঘুরতে শুরু হলো। শোভা তার বুকে ছিল, লোকে বলেছিল তারা জড়াজড়ি করেছিল, তারা যেখানে সেখানে নোংরা কাজে লিপ্ত থাকে। এমন কথার সাথে দর্শন যুক্ত হয়েছিল ভাবতেই আজকে আবারও বুকেতে ঢলে পড়া শোভার দিকে তাকায়। দোষ যে দুজনের এটা বিচার না করে দর্শন রাগ মস্তিষ্কে শোভাকে সরিয়ে দিয়ে ঠাস করে বসিয়ে দিল শোভার গালে। শোভা গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। ব্যাপারটা হুট করেই ঘটে গেল যে শোভা কিছু বুঝতেই পারল না। গালে হাত দিয়ে যেই দর্শনের দিকে চোখ রাখতে নেবে, আবারও পেল দর্শনের ধমক, আর চোখ নিচে নেমে গেল শোভার। চোখ দিয়ে পানি পড়ছে আর শুনছে। আবারও বদনাম করতে এসেছো? নিজের জীবনকে সাথে শিকার বানাতে চাও আমাকে? যখন তখন গায়ে ঢলে পড়া একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, তাই না? বাজে মেয়ে একটা। শোভার কান ঝলসে গেল। আশেপাশে তাকালো, কেউ নেই দেখে নিজের সম্মানের জন্য শুকরিয়া জানালো আল্লাহর কাছে। ওখানে রাগ দেখিয়ে বলে, আপনার সাথে সংসার আমি করবই না। রাগী বদমেজাজি লোকের আবার গন্টারের হাত। দাদাজানের কামরায় তড়িৎ গতিতে ছুটে আসে দিজা। হাঁপাতে হাঁপাতে বলে, দাদাজান, তোমার নাতবু গেল। দাদাজান হুমড়ি খেয়ে বলেন, গেল মানে কোথায় গেল? বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কেন? তোমার নাতি থাপড়ে তার গালটা লাল করে দিয়েছে, সেই ক্ষোভে। দাদাজান কপট রাগ দেখিয়ে বলে, দিদা, আমার বন্দুক হাজির করো। দিদার মাথা চুলকে বলে, অসময়ে পাখি শিকার করতে যাবে দাদাজান? আহাম্মক, এখন আমার নাতি বউয়ের সংসার ঠেকাতে যাব। দিজা বিরক্তিতে কপাল কুঁচকে বলে, তোমার পাখি শিকার করার লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়ে এখন কি করবে? লাইসেন্স যেটাই থাকুক, খুন আজ আমার হাতে একটা হবেই। বলেই দাদাজান উঠতে দিলে পড়ে যান। বসে পড়েন বিছানায়। দিজা মুখ ভেঙচে বলে, এই শরীরে নাকি খুন করবেন? দিদার অট্টহাসি দিয়ে বলে, যত যাই করো, ভাইয়ের সংসার হবে না। আমিও দেখব কতদিন এভাবে চলতে থাকে। দিদার, তুমি বন্দুক এনে আমার হাতে দাও। বাধ্য হয়ে দিদার এনে দিল বন্দুক। দিজা ধরল দাদাজানের হাত। নাতনিকে ভর করে হলরুমে যাচ্ছেন দাদাজান নাতির বিচার করতে। পেছনে দিদার হাসতে হাসতে শুয়ে পড়ে। নিজ কামরায় এসে শোভা কল করে শামীমের নাম্বারে। শামীম ধরতেই শোভা খুব প্রকাশ করে বলে, আমি আজকেই বাড়ি যাব। ভাইয়া, আমায় নিয়ে যাও।
দর্শন এসে নিজের বইগুলো ঘাড়ছে, শোভার দিকে ফিরেও তাকালো না। শোভাও ক্ষিপ্ত হয়ে আছে। ওপাশ থেকে স্বামী বলে, কিন্তু বোন, আমরা তো যশোরে নেই, আমরা তো গ্রামে এসেছি। তোর বাবির বাসায় ঘুরবো কয়েকদিন। শোভা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, চাবিটাও নিয়ে গেছো? আমরা না থাকলে চাবি কোথায় থাকবে, তাই নিয়ে এসেছি। আমাকে না বলেই চলে গেলে তোমরা? তোর দাদা শ্বশুর বলেই শামীম তাকালো পাশে। মিতু চিমটি কেটে বলে, পাগলের মতো সব বলে দিচ্ছ কেন? এতে সংসারের মায়া বাড়বে না, অজানাভাবে ভালোবাসা বৃদ্ধি পেলেই সংসারের প্রতি টান আসবে। ফিসফিস করে বলে মোবাইল নিয়ে। মিতু বলে, ভালো আছো শোভা? না, ভালো নেই। এ জায়গার সবাই ভালো, শুধু একজন বাদে। জানে না, বোঝে না, শুধু বকতেই থাকে। কিছু ঘটার আগেই ওনার থেকে পারমাণবিক বোমা ছুড়ে আসে। এমন লোকের সাথে সংসার করা যায় না, উনি বাজে লোক। দর্শনের কথা দর্শনকে ফিরিয়ে দিল শোভা। দর্শনের মেজাজ গরম হলো। তাকে বাজে বলা খেপে গিয়ে ব্যালকনিতে এসে বলে, তখন থেকে তোমার ফালতু কথা শুনছি। আমার ঘরে থেকে আমাকে মাঝে বড় সাহস তো কম না তোমার। আপনি খুব ভালো, আপনি মানে কম কিছুতে না। কানে ফোন রেখে অন্যদিকে ফিরে দর্শনের দিকে নাচেই বলে শোভা। কিছুটা ভয় মেশানো কণ্ঠ থাকে। ওদিকে থেকে মিতু জানায়, আমরা তো বাড়িতে নেই, কয়েকদিন একটু সামলে চলো। এটাই তো এখন তোমার বাড়ি। শোভা ব্যাককেল বলে গেল। মিতু কল কেটে দিল। শোভা এবার ওপাশের সাড়া না পেয়ে বলে, হ্যালো হ্যালো ভাবি, হ্যালো। সারা শব্দ না পেয়ে শোভা মোবাইল হাতে নিয়ে দেখে কল কেটে গেছে। দর্শন বিদ্রুপের হাসি দিয়ে বলে, বাচালকে সুযোগ না দিয়েই কল কেটেছে, ঠিক কাজ করেছে। এখন আমার ঘর থেকে দ্রুত বিদায় হও। শোভা কিছু বলতে নেবে এর মধ্যেই শুনতে পায়, ঘর কি তোমার বাপের? দাদাজান কামরায় ঢুকতে ঢুকতে বলেন। শোভা মাথায় হাত দিয়ে দেখে কাপড় ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিকই আছে। সাথে হাতা অবধি এগিয়ে দেয় হিজাব, যেন হাতের কবজির জায়গা না দেখা যায়। দাদাজানকে দেখে দর্শন এগিয়ে এসে বলে, এই শরীরে উঠে এলে কেন? কারণ তুমি চাও না আমি সুস্থ থাকি। তাহলে আমি সুস্থ থাকলে তোমার নত বউ চলে যাবে, তখন তোমার কষ্ট হবে। হোয়াট? হটমট বাদ দাও, আমার উপদেশ মেনে নাও। চুপচাপ স্বামী স্ত্রী মিলে একে অপরকে গ্রহণ করো। সম্ভব না, আমি এই সংসার করব না। একসাথে বলে দুজনে। দাদাজান অবাকের সাথে বলেন, দুজনের মতামত তো দেখি একই, তাহলে আর কি? যেখানে স্বামী স্ত্রীর মনের মিল থাকে সেখানে সংসার সুখের থাকে। তোমাদের তাহলে বিচ্ছেদ হচ্ছে না? দর্শন কিছু বলতে নেবে তার আগে দাদাজান আঙ্গুল উঁচিয়ে বলেন, আমাকে কিন্তু এখন আবার না খেয়ে থাকার চ্যালেঞ্জও রাখতে বাধ্য করবে না। দর্শন রাগ নিবারণ করতে না পেরে দিল ফুলদানিতে এক লাথি। বেচারি ফুলদানি মাটির ছিল বলে শোভার পায়ের উপর পড়ে ভেঙে গেল। দাদাজান অবধি কেঁপে উঠেছেন ভাঙচুরের শব্দে। তা যখন পরিবেশ নীরব হলে তিনিও হুঙ্কার ছেড়ে বললেন, একটা ফুলদানি গেলে আরও একটা আসবে, এসব ভাঙচুরের ভয় পাই না আমি। দিজা ছুটে এসে শোভার পায়ে হাত দিতে নেয়। শোভা বলে, আমি পরিষ্কার করতে পারবো। পারুল বেগম ছুটে এসে শোভাকে দেখে হতাশ হয়ে দর্শনের দিকে তাকালেন। দাদাজানের দিকে আর চোখে ফিরতেই ইশারা পেয়ে থেমে গেলেন। শোভাকে নিয়ে বের হতে হতে বলেন, পেরেছিস তো শুধু রাগ পুষে রাখতে, এমনটা হলে বউ টিকবে না 2 দিনে। দর্শনের মাথায় কথাটা আবারও বাড়ি দিয়েছে, তবে এবার নিজেকে সামলে বলে, বেশি দূর গড়ানোর আগেই তো আমি নিজ থেকে তাকে ছাড়তে চাই। দাদাজান শুনতে পান কথাটা, তাই চুপচাপ দেখছেন দর্শনকে। অতীত মনে পড়তেই তারও কষ্ট লাগে। তবে তিনি আর দর্শন 2 রকম পরিস্থিতির শিকার, তাই একজন আরেকজনের কষ্ট বুঝবে না। শোভাকে নিয়ে এলো পারুল বেগম। শোভা ঘোরাতে থাকে দেখে দীপ্ত ফরাজি প্রশ্ন করেন, কি হলো ওর? তোমার বড় ছেলের কর্ম। ওর কি 24 ঘন্টায় মাথায় রাগ চেপে থাকে? আর কি শিখিয়েছে তোমার বোনকে? মৌসুমে মৌসুমে আসবে, এক একটা ভালো জিনিস খুঁটিয়ে নেবে আর কানে ফালতু পরামর্শ দেবে। সব কিছু ধরে না রাখলেও রাগ নিয়ে জীবন চলে যায়, এটা শিখেছে। আর পারে মেয়েদের ঘৃণা করতে। মেয়েদেরকে ঘৃণা করবে ভালো কথা, তাই বলে নিজের বউকেও ঘৃণা করবে? পারুল বেগম বিরক্তিতে তাকিয়ে বলেন, কথা বলে না তো, মেয়েটার পায়ে লাল দাগ হয়েছে, দেখতে পাচ্ছ না? শোভা মনে মনে বলে, আপনারা পায়ের দাগ দেখছেন, কিন্তু উনি যে আমার গালে মারলো তার বেলায়।
শোভা পা সরিয়ে নিয়ে বলে, আমি মলম লাগাচ্ছি। পারুল বেগম বাধা দিলেন না। শোভার ইতস্ততা বাড়ছে, দিজাকেও হাত লাগাতে দেয়নি। নিজ হাতে যখন পারবে বাধা দিল না আর। নিজের পায়ে মলম লাগিয়ে শোভা বলে, ভাইয়া ভাবি গ্রামে গেছে, আসবে কবে আমি জানি না। আমি কোথায় থাকবো? দাদাজান ঘরে ঢুকে বলেন, তোমার স্বামী ঘরে। শোভা পায়ের দিকে চেয়ে বলে, এরপরেও? হ্যাঁ, এরপরও। তবে এবার তুমিও তাকে এই ব্যথা ফেরত দিবে। শোভা ভাবছে পায়ে না হয় ছলে বলে কৌশলে ফুলদানি ফেলবে, কিন্তু গালে থাপ্পড় দেবে কিভাবে? আর কোনোভাবে যদি দেয়ও তাহলে তখন পরিস্থিতি কেমন হবে? শোভা কল্পনা করল দর্শন তার গাল জুড়ে টানা 5 মিনিট দ্রুত গতিতে চড়িয়েই যাচ্ছে। অবশেষে চড়ানো শেষ হলে তাকে আয়নার সামনে রাখলো। নিজের গাল কেমন হতে পারে এটা আয়নায় না দেখলেও শোভা এটা বুঝতে পারল নিজেকে কেমন বিকট দেখতে লাগবে। তাই ঘর ভর্তি লোকের মাঝে দিল এক চিৎকার। দিজা ও পারুল বেগম আতঙ্কের সাথে শোভার সামনে এসে ঝুঁকে পড়লেন। পারুল বেগম প্রশ্ন ছুঁলেন, কি হচ্ছে? শোভা কিছু জানানোর আগেই উপর থেকে আরেকটা ভাঙচুরের শব্দ ভেসে আসলো, সাথে চিল্লানি। বাড়িতে মানুষ তো নয়, যেন আছে গন্ডারের জাতি। সবাই ভয় পেলেও যেই দাদাজান বলেন, নিজের জন্য বরাদ্দ করা কথাটা যখন নিজেই বলে শুনতে বড় হাস্যকর লাগে। সাথে সাথে হেসে দিল ঘরের সকলে মিলে। দিদার হাসতে হাসতে বলে, এই বুদ্ধিগুলো নিয়ে তুমি ঘুমাও কিভাবে? আমি তো ঘুমাই না, সারাদিন তোমার দাদিজানের কথা চিন্তা করি। পাষাণ মহিলা আমাকে একলা করে চলে গেছে। পারুল বেগম জিহ্বায় কামড় দেয়। দীপ্ত ফরাজি জানান, বাবা, এখানে বাচ্চারা আছে। দাদাজান চারিদিকে পরখ করে বলেন, কোথায় বাচ্চারা? আমি তো তাদের দেখি না। আমি দেখি কয়েকটা দামড়া বিয়ের উপযুক্তি মেয়ে ছেলে, যারা এখনো বিয়েই করতে পারেনি। দিদার আফসোস করে বলে, তোমার নাতির জন্যই তো আমার বিয়ে হচ্ছে না, হবেও না আর 4 বছরের আগে। পারুল বেগম শাসন করে বলেন, ডাক দিব দর্শনকে? দাদাজান থামিয়ে দিয়ে বলেন, বোমা, বকবে না দাদুভাইকে। সে যদি মনে করে বিয়ে করে সংসার করতে, ভুল কোথায়? নিজস্ব ব্যবসা আছে। বড় ভাই যেহেতু নিজের আলাদা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছে, তার মানে ছোট ভাই একাই বংশীয় ব্যবসা পাবে। এটাতেই তো দাদুভাইয়ের ভাগ্য খুলে যাবে। আলাদা চাকরি খোঁজার প্রয়োজনটাও নেই। দিদার কানে কানে বলে, সত্যি? আমি কি মিথ্যা বলি? তাহলে ফারিয়াকে বলি বিয়ের ব্যাপারে বাসায় কথা বলতে। ওর বাড়ি থেকে চাপ দিচ্ছে তো। অপেক্ষা কিসের আর? এই বিয়ে করে যদি তুমি সুখে থাকো, আমরাও তাই। ব্যবসা যখন আছে, বিয়ে হয়ে যাওয়াই ভালো। পারুল বেগম ভ্রুকুটি করে বলেন, কি ফুসফুস করা হচ্ছে? ওগুলো বুঝবে না দাদা নাতির কথা। আমি বলছিলাম দাদুভাইয়ের সেই বান্ধবীটির বাসায় একটা প্রস্তাব নিয়ে যাব। কিন্তু বাবা, ওর পড়াশোনা? ব্যবসা চালাচ্ছে, পড়াশোনা করবে, সংসারও করবে। ব্যবসা কোথায় চালায় ও? সে তো আর বাপকে হুইল চেয়ার করেই যেতে হয়। ওটা যাই বলেই যেতে হয়। আমার দাদুভাই একেবারে যে কাজে অমনোযোগী তাও নয়। তাই বলে 22 বছর বয়সী ছেলে বিয়ে দেবেন? বয়স অল্প না বৌমা, তোমাদের আধুনিকতা এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা ছেলে বিয়ের জন্য 18তেই পরিপক্ক হয়ে যায়। তাও আমি ধরে নিলাম পড়াশোনা ও ক্যারিয়ার গড়তে সময় লাগে। কিন্তু এর মাঝেও অনেকে উচ্ছন্নে যায়, আবার অনেকে সুযোগ থেকেও সুযোগ হারায়। যেখানে দিদারের একটা সুযোগ আছে নিজের পরিবারের মাধ্যমে আয় করে সংসার করার, সেখানে কেন সে একটা মেয়েকে ভালোবেসে তার থেকে দূরে থাকবে? এতে কি আমরা আহামরি ঠিক কিছু করব? আমরা দুটো মনের বাধা তৈরি করেছি। দীপ্ত ফরাজি একটু ভেবে বলেন, দেখো তাহলে মেয়েটার আচার আচরণ কেমন, পারিবারিক চলাফেরা দেখে ভালো লাগলে না হয় আগাবো। দিদার খুশি হয়ে দাদাজানকে জড়িয়ে ধরে। পারুল বেগম একবার ছেলেকে দেখে দীর্ঘশ্বাস ছাড়লেন। শোভা ভাবছে সে কিভাবে থাকবে রাতে ওই লোকের সাথে। সন্ধ্যা পেরিয়ে রাত, এখন ঘুমানোর সময়। জানালা দিয়ে বাতাস আসায় পর্দাগুলো নড়ছে। একটা শান্ত অথচ গুমোট পরিবেশ। ঘরের ভিতর টেবিলের ল্যাম্পটা নিভে রেখেছে কিছুক্ষণ আগেই। দর্শন বিছানার এক পাশে হেলান দিয়ে আধশোয়া মুখটা তীক্ষ্ণ ও চোখে বিরক্তি করে রেখেছে। ঠিক
এমন সময় ধীরে ধীরে দরজাটা খুলে দিল শোভা। সাদা নরম সুতির কাপড়ে ঢিলাঢালা সালোয়ার কামিজ ও মুখে বড় হিজাব দিয়ে নিকাব পরা। শোভা ভেতরে পা রাখলো, চোখে মুখে স্পষ্ট জেদ। বিয়ে মানি না বলা অবধি ঠিক, কিন্তু তাকে কথায় কথায় বিনা কারণে অপমান করলে আজ সেও থেমে থাকবে না। পা টিপে টিপে এসে দাঁড়ালো বিছানার পাশে। দর্শন আর চোখে দেখে ঠান্ডা গলায় বলল, ফিরে যাও, এই বিছানায় তোমার কোনো জায়গা নেই। শোভা দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ চুপ করল, তারপর সাহসিকতার সাথে নিঃশ্বাস নিয়ে গলা শক্ত করে বলল, আপনি যাই বলেন, আমি আজ এখানেই ঘুমোবো। পিঠ ব্যথা করছে আমার। কাল সারা রাত বেলকনি মেঝেতে কাঁথা পেতে ঘুমিয়েছি, আজ আর না। দর্শন উঠে বসলো, চোখে আগুন চোয়াল শক্ত করে বলল,